বর্তমানে আমরা জানি যে কোনো কিছুকে ভাঙলে আমরা পাই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যেখানে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এর জন্য অবশ্যই আমরা রাদারফোর্ডকে ধন্যবাদ দেব, কারণ এই সম্পূর্ণ মডেলটি তারই তৈরি। কিন্তু তার মডেলে অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, যা পরবর্তীতে নিলস বোর সমাধান করেন। নিলস বোর দেখান যে কিভাবে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। তিনি আরও দেখান যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে এক স্তর থেকে অন্য স্তরে চলে যায় এবং সেখানে আবার শক্তি বর্জন করে আবার সে আগের শক্তি স্তরে ফিরে আসে, এবং এই বর্জন করা শক্তিকেই আমরা আলো হিসেবে দেখতে পাই। ব্যাপারটা শুনতে সহজ হলেও এটাতে একটা রহস্য আছে। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে কোনো স্পেস দিয়ে যায় না। ইলেকট্রন শক্তি শোষণ করে ম্যাজিকের মতো উধাও হয়ে যায় এবং উপরে শক্তি স্তরে এসে পড়ে, আবার শক্তি ত্যাগ করে আবার উধাও হয়ে যায় এবং আবার আগে শক্তি স্তরে ফিরে আসে। কিন্তু এই যে দুই শক্তি স্তরের মধ্যে যে দূরত্ব, তা সে পাড়ি দেয় না। অর্থাৎ সে তার প্রথম স্তর থেকে উধাও হয়ে যায় এবং উপরে শক্তি স্তরে এসে পড়ে, আবার শক্তি স্তর থেকে উধাও হয়ে যায়, আবার তার আগে শক্তি স্তরে ফিরে আসে, কিন্তু মধ্যের কোনো পথই সে অতিক্রম করে না। এই অদ্ভুত ঘটনাটি কি বলে? কোয়ান্টাম লিপ। কিন্তু কিভাবে এটা হয়? এটার উপর গবেষণা করতে করতে বিজ্ঞানীরা পায় নতুন একটা রহস্য, যার নাম কোয়ান্টাম এনিগমা। এই কোয়ান্টাম এনিগমা যে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা যায় তা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যাকে বাংলায় আমরা বলি দ্বিচির পরীক্ষা। আমরা বোলিং বল দিয়ে খুব সহজেই এই এক্সপেরিমেন্টটি বুঝতে পারবো। একটা বোলিং পিচ নেই, যার মাঝখানে একটা গেট রাখা, যে গেটে দুটি ফাঁকা আছে বা দুটি গেট আছে, এবং তার অপর পাশে একটি পর্দা রাখা। এখন আমি যদি একটা বোলিং বল নেই এবং সেটিকে ছুঁড়ে মারি, তাহলে বলটি হয় ডান গেট দিয়ে যাবে অথবা বাম গেট দিয়ে যাবে, অথবা মাঝখানে বাধা পেয়ে ফিরে আসবে। বলটি যদি ডান পাশের গেট দিয়ে যায়, তাহলে সে পর্দার ডান পাশে আঘাত করবে, এবং বলটি যদি বাম পাশ দিয়ে যায়, তাহলে বলটি পর্দার বাম পাশে আঘাত করবে, কিন্তু পর্দার মাঝখানে সে কখনোই আঘাত করবে না। এখন একইভাবে আমরা যদি বোলিং বলের পরিবর্তে একটা পার্টিকেল নেই, সাপোজ আমরা ফোটন নিলাম, এখন যদি আমরা সেই ফোটনকে অনবরত ছুটতে থাকি, তাহলে কি হবে? দেখা যায় যে সেও গেটের দুই পাশ দিয়ে পর্দায় আঘাত করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে শুধু পর্দার দুই পাশেই আঘাত করে না, সে পর্দায় একটা প্যাটার্ন মেনটেন করে বিভিন্ন জায়গায় আঘাত করে। যদিও আমরা জানি যে বোলিং বল শুধু দুই পাশে আঘাত করে, মাঝখানে আঘাত করে না, কিন্তু যখন একটা পার্টিকেলকে ছোড়া হচ্ছে তখন সে পর্দার সবখানেই আঘাত করছে, কিন্তু একটা প্যাটার্ন মেনটেন করে। বাট ওয়াই? কেন এরকম হচ্ছে? বিজ্ঞানী আরওয়াইন স্কটলিঙ্গার এই প্যাটার্নটি সমাধান করেন। তিনি তার ইকুয়েশন দিয়ে দেখান যে ফোটনটি যদি কণা না হয়ে তরঙ্গ হতো, শুধুমাত্র তাহলেই এই প্যাটার্নটি পাওয়া যেত। কারণ ছোড়ার সময় এর একটি তরঙ্গ মুখ থাকতো, এবং সেটি যখন দুই গেটে বাধা পেত, তখন দুটি আলাদা তরঙ্গ মুখ তৈরি করত এবং সামনে আগত। সেই তরঙ্গ মুখ দুটি একে অপরকে ক্যান্সেলিং করে নতুন তরঙ্গ মুখ তৈরি করত, এবং এভাবেই সে সামনে এগোত। এবং এইভাবেই যদি সে আগায়, শুধুমাত্র তবেই ওই প্যাটার্নটি পাওয়া যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, আমি তো ছুড়লাম পার্টিকেল অর্থাৎ কণা, কিন্তু সেটা তরঙ্গ হলো কিভাবে? এর একটা বিশেষ ব্যাখ্যা দেন বিজ্ঞানী ম্যাক্স বর্ন। তিনি বলেন, আমরা যে তরঙ্গের কথা এখানে বলছি, এটা আসলে কোনো সাধারণ বা বাস্তব কোনো তরঙ্গ না। তিনি একে বলেন প্রবাবিলিটি ওয়েভ, অর্থাৎ ফোটনটি ছোড়ার পর এটি একটি সম্ভাবনার তরঙ্গ হিসেবে আগায়, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে মেজার করছি। যখনই আমরা তাকে মেজার করছি, তখন ওই প্রবাবিলিটি ওয়েভের যে কোনো একটি তরঙ্গ মুখে তাকে কণা হিসেবে পাচ্ছি। আর একটু সহজে বললে, ফোটনটি যখন দুইটি পথের সামনে আসে, এটি তার আরেকটি কুলন তৈরি করে এবং দুই পথের মধ্যে দিয়ে যায়। যদি পথ দুইটি না হয় আরো অনেক হতো, তাহলে সে তার তত সংখ্যক ক্লোন তৈরি করত এবং সবগুলো গেটের মধ্যে দিয়েই যেত। সুতরাং একটি ফোটন চাইলে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, এবং তা একই সাথে একই সময়ে। এবং শেষে গিয়ে ফোটনটি কোথায় আঘাত করবে তা নির্ভর করবে সেই প্রবাবিলিটি ওয়েভের উপর।
এটা নিয়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীরা আরেকটি অদ্ভুত ঘটনা দেখলেন। তারা দেখলেন যে যখন তারা ফোটনটিকে অবজার্ভ করছে বা দেখছে তখন সেটি কণা হিসেবে আচরণ করছে, এবং যখন তারা তাকে দেখছে না বা অবজার্ভ করছে না তখন সেটি তরঙ্গ হিসেবে আচরণ করছে। কিন্তু কখনোই একই সাথে দুটো হচ্ছে না, অর্থাৎ হয় সেটি কণা হচ্ছে অথবা তরঙ্গ হচ্ছে, বাট একই সাথে কণা এবং তরঙ্গ কখনোই হচ্ছে না। কিন্তু কেন কেন আমাদের অবজারভেশন একটা কণার আচরণ পরিবর্তন করছে? সাধারণত একটা বস্তুর উপর আলো পড়লে আমরা তাকে দেখি, কারণ আলোর যে রশ্মি সেটা ওই বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে যখন আসে তখনই আমরা বস্তুটিকে দেখি। কিন্তু বস্তুটি কিন্তু বস্তুই থাকে, অর্থাৎ তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে ফোটনটির উপর আলো পড়লে কেন সেটা তরঙ্গ থেকে কণাধর্ম হয়ে যাচ্ছে তার ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। অনেক আজব, তাই না? এটাই হলো আমাদের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট।